শহরের একেবারে প্রান্তসীমায়, যেখানে পিচ রাস্তা ফুরিয়ে গিয়ে মিশে গেছে ভাঙা ইটের পথে, সেখানেই দাঁড়িয়েছিল পুরনো খ্রিস্টান কবরস্থানটা। দিনের আলোতেও এই জায়গা কখনো প্রাণবন্ত মনে হয়নি কারো কাছে। শ্যাওলা ধরা সমাধি ফলক, বাঁকা লোহার গেট আর মাথার ওপর নুয়ে পড়া অশ্বত্থ দেবদারুর ছায়া মিলিয়ে একটা অদ্ভুত প্রাচীন নীরবতা, যেন এখানকার প্রতিটি ইটে বাসা বেঁধে আছে। লোকমুখে একটা কথা বহু বছর ধরে ঘুরে বেড়াতো এই তল্লাটে। সন্ধ্যা নামলেই বয়স্করা সাবধান করে দিতেন ছোটদের, রাত 1টা বাজলে কবর নম্বর 17-র কাছে দাঁড়িয়ে থেকো না, ওখানে কেউ একজন অপেক্ষা করে থাকে। কথাটা কেউ কেউ বিশ্বাস করত, কেউ হেসে উড়িয়ে দিত। অঙ্কুর ছিল এই দ্বিতীয় দলের। অঙ্কুর সেই ইউটিউবার। ভুতুড়ে জায়গার ভিডিও বানানো তার পেশা, রাতের নির্জনতা তার মূল ধন। মানুষের ভয়কে সে চিরকাল দেখেছে এক ধরনের কাঁচা মাল হিসেবে, যা এডিট করে, মিউজিক বসিয়ে, থাম্বনেইলে চমকপ্রদ শব্দ লিখে বিক্রি করা যায়। সেদিনও তাই ক্যামেরা, ট্রাইপড আর টর্চ কাঁধে নিয়ে সে ঢুকে পড়েছিল কবরস্থানের সেই লোহার গেট দিয়ে। রাত তখন 12:30 ছুঁই ছুঁই। গেটের পাশে বসে থাকা বৃদ্ধ দারোয়ান গলায় একটু ক্লান্ত সতর্কতা মিশিয়ে তার দিকে একবার তাকিয়ে শুধু বলেছিলেন, বাবা, যত খুশি ছবি তোলো, আপত্তি নেই, কিন্তু কেউ যদি তোমার নাম ধরে ডাকে, পিছন ফিরে তাকিও না। কথা দিচ্ছি, এইটুকু মনে রাখলেই তুমি নিরাপদ থাকবে। অঙ্কুর মুচকি হেসেছিল। বৃদ্ধ মানুষের কুসংস্কার ভেবেছিল সে। কন্টেন্টের জন্য এসব কথাই তো দরকার। বেশ ভয়ের একটা প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করে। ভেতরে ঢোকা মাত্র যেন বাইরের পৃথিবীর প্রতিটি শব্দ কেউ মুছে দিল এক নিমেষে। ঝিঝি পোকার ডাক নেই, দূরের রাস্তার গাড়ির শব্দ নেই, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দটুকুও যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। শুধু শোনা যাচ্ছিল তার নিজের জুতোর আওয়াজ, ঠক ঠক ঠক। প্রতিটি পদক্ষেপ যেন এই স্তব্ধতার বুকে একটা করে দাগ কেটে যাচ্ছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে অঙ্কুর বলল, হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি আজকে? বুঝতে পারছো না? চলো তোমাদেরও নিয়ে যাই আমার সাথে। আজ আমরা যাচ্ছি কবর নম্বর 17-র দিকে। স্থানীয় লোকেরা বলে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। দেখা যাক আজ কি অপেক্ষা করছে আমাদের জন্যে। সঙ্গে থেকো কিন্তু। প্রায় 10 মিনিট হাঁটার পর সারি সারি সমাধির মাঝে সে খুঁজে পেল সেই বিশেষ কবরটা। অন্যান্য সমাধিগুলোর তুলনায় এটা যেন আলাদা। কোনো ফুল নেই, যত্ন করে বসানো কোনো ক্রুশ নেই। ফলকের গায়ে ক্ষয়ে যাওয়া অক্ষরে শুধু লেখা 17। বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই সেই 17 নম্বর কবর। নাম নেই, জন্ম মৃত্যুর তারিখ নেই, যেন কেউ ইচ্ছাকৃতভাবে মুছে দিয়েছে এই মানুষটির পরিচয়। রেখে গেছে শুধু একটা সংখ্যা, একটা অস্তিত্বের চিহ্ন মাত্র। ক্যামেরা সেট করে দাঁড়িয়ে ভিডিও করতে করতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো তার ঘাড়ে। অস্বাভাবিক রকমের ঠান্ডা, যেন শীতের রাত হঠাৎ ঢুকে পড়েছে এই গ্রীষ্মের রাতের বুকে। তারপর খুব আস্তে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো বাতাসে মিশে, অঙ্কুর। সে চমকে উঠল। ক্যামেরার আলো ঘুরিয়ে চারপাশ দেখল, কেউ নেই। নিজেকে বোঝাবার চেষ্টা করল, হাওয়ার শব্দ, নিজের মনের কল্পনা। কিন্তু বুকের ভেতর একটা অস্বস্তি ততক্ষণে শিকড় গেড়ে বসেছে। আবার ক্যামেরার সামনে দাঁড়াতেই কণ্ঠস্বরটা ফিরে এলো, এবার আরও স্পষ্ট, অঙ্কুর, আমাকে দেখো। এবং এবার শব্দটা এলো ঠিক পিছন থেকে। দারোয়ানের কথাটা মনে পড়ে গেল বিদ্যুৎ বেগে। পেছনে তাকিও না। সে দাঁতে দাঁত চেপে সামনের দিকে তাকিয়ে রইল। যদিও শরীরের প্রতিটি পেশি কাঁপছিল ভয়ে, কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু বোধ হয় তার নিজের কৌতূহল।
যে কৌতূহল তাকে এতদিন সাফল্য এনে দিয়েছে, সেই একই কৌতূহল আজ তাকে টানছিল বিপরীত দিকে। ধীরে ধীরে, প্রায় নিজের অজান্তেই সে ঘুরে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়েছিল একটি মেয়ে, পরনে সাদা পোশাক, মুখ নিচু, লম্বা এলোমেলো চুলে ঢাকা তার মুখ। কোনো কথা বলল না সে, শুধু ডান হাত তুলে ইশারা করলো কবর নম্বর 17-র পাশের একটা ফাঁকা জায়গার দিকে। ক্যামেরার আলো সেদিকে ফেলতেই অঙ্কুর দেখল মাটি যেন সামান্য নড়ছে। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ ধীরে ধীরে ঠেলে উঠে আসার চেষ্টা করছে। তার বুকের ভিতর হৃৎপিণ্ড যেন গলা অবধি উঠে এসেছিল। ঠিক তখনই ক্যামেরাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, কোনো কারণ ছাড়াই। চারপাশ ডুবে গেল ঘন অন্ধকারে। তারপর একটা কাঁপা কাঁপা ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো, অনেক বছর কেউ আমার কথা শোনেনি। ক্যামেরা আবার জ্বলে উঠতেই মেয়েটিকে আর দেখা গেল না, শুধু মাটির ওপর পড়েছিল একটা মরচে ধরা ছোট্ট রূপোর লকেট। কাঁপা হাতে অঙ্কুর সেটা তুলে নিল। লকেটটা খুলতেই ভেতরে দেখা গেল একটা পুরনো সাদা কালো ছবি, একটি ছোট্ট মেয়ে আর তার মা, দুজনেই হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে। ছবির পেছনে হাতে লেখা কয়েকটা শব্দ, কালি অনেকটা ফিকে হয়ে এসেছে সময়ের সাথে। আমাদের যেন কেউ আলাদা করতে না পারে। ঠিক সেই মুহূর্তে কবরস্থানের সমস্ত ঘন্টা একসঙ্গে বেজে উঠল। যদিও কোনো ঘন্টাঘর সেখানে ছিল বলে অঙ্কুরের মনে পড়ল না। ঢং ঢং ঢং, সেই শব্দ যেন মাটির নিচ থেকে উঠে আসছিল, প্রতিটি সমাধি থেকে একসাথে। অঙ্কুর আর এক মুহূর্তও দাঁড়ালো না। ক্যামেরা, ট্রাইপড বগল দাবা করে সে দৌড়ে বেরিয়ে এলো কবরস্থান থেকে, পেছনে না তাকিয়ে। বেরিয়ে আসার সময় গেটের বাইরে দেখলো সেই দারোয়ান একইভাবে বসে আছে, মুখে অদ্ভুত এক হাসি। পরদিন সকালে নিজের ঘরের দরজা জানলা খুলে রোদের আলো ঢুকিয়েও অঙ্কুরের অস্বস্তিটা কাটছিল না। তবু সে নিজেকে বোঝালো সবই মানসিক চাপ। এক কাপ কফি বানিয়ে কম্পিউটারের সামনে বসলো। ক্যামেরার মেমোরি কার্ডটা ঢুকিয়ে ফুটেজ চালু করলো। প্রথমে সব কিছু একেবারে স্বাভাবিক, লোহার গেট, ভাঙা সমাধি ফলক, নিজের হাঁটার শব্দ, টর্চের আলো, তার নিজের কণ্ঠস্বর। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, সবই কল্পনা ছিল। কিন্তু ঠিক কবর নম্বর 17-র সামনে এসে ভিডিওটা যেন নিজে থেকেই ধীরে হয়ে গেল। স্ক্রিনে অদ্ভুত দানা দানা ঝিরঝিরে রেখা ফুটে উঠল। স্পিকার থেকে হালকা অদ্ভুত স স স শব্দ বেরোতে লাগলো, যেন দূরে কোনো পুরনো রেডিওতে কেউ কথা বলার চেষ্টা করছে। অঙ্কুর টাইমলাইন থামিয়ে এক ফ্রেম এগোলো, তারপর আর একটা। আর তখনই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কোনো মেয়ে নেই ওখানে, আবার অঙ্কুর একাও নেই সেখানে। তার ঠিক পেছনে কুয়াশার মতো অস্পষ্ট অন্ধকারে সারি বেঁধে দাঁড়িয়েছিল অসংখ্য ছায়ামূর্তি। 1 জন, 2 জন, 10 জন, তারপর আর গোনা গেল না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে, কারো শরীরে কোনো নড়াচড়া নেই। কিন্তু ভিডিওটা চালাতেই বোঝা গেল তারা স্থির নয়, খুব ধীরে, অস্বাভাবিক ধীরে সবাই একসঙ্গে মাথা তুলছে, একই ছন্দে, একই গতিতে, যেন এতক্ষণ তারা অপেক্ষা করছিল কেবল ক্যামেরার দিকে তাকানোর জন্য। ভয়ে অঙ্কুর তাড়াতাড়ি ভিডিওটা থামিয়ে দিল। ঘরের ভেতর তখনও দিনের আলো, তবু হঠাৎ করেই মনে হলো যেন আলোটা মলিন হয়ে এসেছে। দূরে কোথাও একটা কাক ডেকে উঠল, তারপর আবার সব চুপ। এমন নীরবতা যেখানে নিজের হৃদস্পন্দনের শব্দটাও অস্বস্তিকর লাগে। বেশ কিছুক্ষণ এভাবে বসে রইল অঙ্কুর। বারবার মনে হচ্ছিল এগুলো তো ও এখানে দেখেনি, শুধু একটা মেয়েকে দেখেছিল। চেষ্টা করলো অন্য কাজে মন দেওয়ার, কিন্তু না, বারবার শেষ দৃশ্যটা চোখে ভাসছে। সবার মাথা খুব ধীরে ধীরে উঠছে,
তারপর না, সেই কৌতূহল কিছুতেই শান্তি দিচ্ছে না। অঙ্কুর আবার ভিডিও চালালো। এবার আরও একটা জিনিস চোখে পড়ল। প্রত্যেকটা ছায়ামূর্তির হাতে ঝুলছে একই রকম একটা রূপোর লকেট, ঠিক সেই লকেট যেটা সে কবরস্থান থেকে তুলে এনেছিল। তার হাত কাঁপতে শুরু করলো। অজান্তেই সে নিজের পকেটে হাত দিল। লকেটটা তখনও সেখানে, বরফের মতো ঠান্ডা। ঠিক সেই মুহূর্তে কম্পিউটারের স্পিকার থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো স্ট্যাটিক নয়েজ, তারপর সেটা শব্দে পরিণত হলো। অনেকগুলো গলা একসঙ্গে ফিসফিস করে কিছু বলছে, ভাষাটা বোঝা যাচ্ছে না, কিন্তু শব্দগুলো যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। অঙ্কুর তাড়াহুড়ো করে স্পিকারের ভলিউমটা কমিয়ে দিল। কোনো লাভ হলো না। শব্দটা স্পিকার থেকে নয়, ঘরের ভেতর থেকেই আসছে, ঠিক তার পেছন থেকে। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই ভিডিওর শেষ ফ্রেমে মাত্র 1 সেকেন্ডের জন্য একটা লেখা ভেসে উঠল। কবর নম্বর 17 আসলে একজনের নয়, ওটাই প্রবেশদ্বার। অঙ্কুর সেই ভিডিওর আর প্রকাশ করেনি, কারণ যতবার সে ভিডিওটা চালু করত শেষের লেখাটা বদলে যেত। মনে হতো স্ক্রিনের ওপারে কেউ বসে আছে, তার প্রতিবার নতুন করে তার জন্য একটা বার্তা লিখে দিচ্ছে। শেষবার যখন সে ভিডিওটা খুলেছিল, ঘরের সব আলো হঠাৎ একসঙ্গে মিটমিট করে নিভে গিয়েছিল। মনিটরের নীলচে আলো ছাড়া চারপাশে আর কিছুই দেখা যাচ্ছিল না। সেই আলোতেই সে দেখেছিল স্ক্রিনে লেখা ভেসে উঠছে একটা একটা অক্ষর, যেন অদৃশ্য কোনো আঙুল কাঁচের ওপর লিখে যাচ্ছে, পরের বার একা এসো না। কয়েক সেকেন্ড বিরতি, তারপর নিচে আর একটা লাইন ফুটে উঠল, আমাদের সংখ্যা বাড়াতে হবে। অঙ্কুরের হাতে সেই লকেটটা আবার যেন ঠান্ডার ছ্যাঁকা দিল। সেই রাতের পর থেকে অঙ্কুর লকেটটা ফেলে দেওয়ার চেষ্টা করেছিল বহুবার। একদিন নদীর মাঝখানে ছুঁড়ে ফেলেছিল, পরদিন ভোরে ঘুম ভেঙে দেখলো বালিশের পাশে লকেটটা পড়ে আছে। সেটা থেকে ভেজা মাটির গন্ধ উঠছে, গন্ধটা যেন সদ্য খোঁড়া কবরের। তারপর আগুনে পুড়িয়েছিল অনেকক্ষণ ধরে, রূপো গলেনি, বরং আগুন নিভে যাবার পর লকেটটা আগের চেয়েও বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর থেকে প্রতি রাতে ঠিক 1টা বাজলেই তার ঘুম ভেঙে যেত। বাড়ির সব ঘড়ি একসঙ্গে থেমে যেত। ফ্রিজের গুনগুন শব্দ বন্ধ, সিলিং ফ্যানের ঘূর্ণন যেন ধীরে হয়ে আসে, বাইরে রাস্তার কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠত। তারপর হঠাৎ একেবারে অস্বাভাবিক নিস্তব্ধতা। সেই নীরবতার মাঝখানে দরজার ওপাশে খুব আস্তে কারো খালি পায়ের শব্দ, ছপ ছপ ছপ। কেউ যেন কাঠের মেঝেতে নয়, ভেজা মাটির ওপর দিয়ে হেঁটে এসে তার দরজার সামনে দাঁড়ায়, কিন্তু কড়া নাড়ে না, শুধু অপেক্ষা করে। কয়েক সপ্তাহ পর সেই কণ্ঠস্বর ঘরের ভেতরেও পৌঁছে গেল। প্রথমে ফিসফিস, তারপর স্পষ্ট, একদম কানের পাশে, অঙ্কুর তুমি দেখেছিলে। একটু নীরবতা, তারপর এবার তোমার পালা। অঙ্কুর ঘরের সব আলো জ্বালিয়ে রাখত, তবুও একদিন মাঝ রাতে বাথরুমের আয়নায় তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা সেই মেয়েটি যাকে ও কবরস্থানে দেখেছিল। কিন্তু পরে ভিডিওতে আর দেখেনি। মাথা নিচু, চুলে ঢাকা মুখ, এক ফোঁটাও নড়ছে না। অঙ্কুর আতঙ্কে ঘুরে দাঁড়ালো, ঘর ফাঁকা। আবার আয়নার দিকে তাকাতেই দেখলো মেয়েটি এবার ধীরে ধীরে মুখ তুলছে, আর আয়নার কাচের ওপর ভেতর দিক থেকে ভেজা আঙুল দিয়ে কেউ লিখছে, ফিরে চলো। তারপর বন্ধুরা তার বাড়িতে এসেছিল, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরেও কোনো উত্তর মেলেনি। পুলিশ এসে দরজা ভাঙল, ঘরের ভেতর সব আলো জ্বলছিল। কম্পিউটারের মনিটরে তখনও সেই ভিডিওটা চলছিল, হ্যালো গাইজ। কিন্তু
অঙ্কুর কোথাও নেই। শুধু মেঝেতে পড়েছিল ক্যামেরার ফুটেজের প্রিন্ট আউট, আর তার পাশে একটা নয়, দুটো রূপোর লকেট। দুটো লকেট খুলে পুলিশ স্তব্ধ হয়ে গিয়েছিল। একটা লকেটের ভেতর খালি, কিছু নেই, সাদা। দ্বিতীয়টাতে মা আর মেয়ের জায়গায় এখন পাশাপাশি দাঁড়িয়ে দুজন, সাদা পোশাকের সেই মেয়েটি আর তার পাশে অঙ্কুর। দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে। অঙ্কুরের চোখ খোলা, কিন্তু সেই দৃষ্টিতে কোনো প্রাণ নেই। আজও শহরের সেই খ্রিস্টান কবরস্থানের বৃদ্ধ দারোয়ান রাতে গেটের সামনে বসে থাকেন। কেউ ভেতরে ঢুকতে চাইলে তিনি এখন আর সতর্ক করেন না, শুধু মাথা নিচু করে একবার গুনে নেন কতজন ঢুকলো। কারণ তিনি জানেন কবর নম্বর 17-র পাশে এখন একটা নতুন অনামী ফলক দাঁড়িয়ে আছে। আর এই কবরস্থানের নিয়ম বড় নিষ্ঠুর। যে সংখ্যা ওরা চায় তা পূর্ণ না হওয়া পর্যন্ত ডাক থামে না। মাঝে মাঝে গভীর রাতে বৃদ্ধের কানে এখনো ভেসে আসে এক নারী কণ্ঠ, খুব ধীরে বলে, আর একজন। তখন তিনি চোখ বন্ধ করে ফেলেন, কারণ তিনি জানেন পরের ভোরে কবরস্থানের তালিকায় হয়তো আরও একটি নাম যোগ হবে, যে নামটা আজ রাত পর্যন্ত কোথাও লেখা ছিল না।